ধরে নিলাম এই ছাত্রলীগের ছেলেটি অনেক অপরাধী, তারপরেও তার প্রতি যে তার পরিবারের প্রতি অমানবিক ব্যবহার করা হয়েছে, এটার জন্য তো আমি দায়ী করব দুইটি ব্যক্তিকে, একটি আইন উপদেষ্টাকে এবং আরেকটি স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তারা তাদের অধীনস্থ প্রশাসনকে তারা সঠিকভাবে মেসেজ দিতে পারে নাই তারা কি চায়। তারা বর্বরতা পছন্দ করে বলাই ডিসি বর্বরতা দেখিয়েছে। এরা বর্বরতা প্রশাসন নয়, বর্বরতা সরকার পছন্দ করে বলেই এরা এটা দেখেছে, কারণ জানে এতে সরকারকে তুষ্ট করা যাবে, জনগণ অসন্তুষ্ট হোক, মানুষ অসন্তুষ্ট হোক, তাতে তাদের কিছু আছে যায় না। এই হারামখোরদের বাচ্চার চামড়া এত মোটা। গত 15 বছরে আমরা বিএনপি জামাতের কোন সরকারি কর্মচারী দেখি নাই, কোন অফিসে গেলে দেখি নাই, আমাদের সঙ্গে ভালোভাবে কথা বলে নাই। আর আজকে হারামখোরের বাচ্চারা সবাই নাকি জামাত করে, সবাই নাকি বিএনপি করে, বাপ দাদারা নাকি বিএনপি করতো। হারামখোরেরাই তো এখন বাংলাদেশে আসছে এবং তারাই তো একটা সরকারকে, একটা জাতিকে ধ্বংস করে দেয়। এটা সরকার প্রধান করে না। সরকার প্রধানের পক্ষে এত ডিটেলসে খবর রাখা কোনো অবস্থাতে সম্ভব নয়। সংবাদপত্র আপনি খবর দিল 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা পরে দিবেন। আর সরকার প্রধান সারাদিন ইন্টারনেটে বসে থাকে না, সারাদিন নিউজ পেপার নিয়ে বসে থাকে না, তাকে তার সংশ্লিষ্ট মহল জানানো হয়, জানে। তাদের চামড়া এত মোটা, তারপরে গালিগুলো দিলে তাদের গায়ে লাগবে না। তারা আমাদের অত্যাচার করতে পারবে, আমাদেরকে আবার গুম খুন করতে পারবে। এই গুম খুন কি শেখ হাসিনা করছিল? আজকে তার দায় দিয়ে তো শেখ হাসিনা কিনতে হচ্ছে। এই হারামখোরের বাচ্চারা তাদের চাকরি বাচ্চা দেখানোর জন্য, তাদের লোভ প্রমোশনের জন্য এই কাজগুলা করেছে। কাজে এখানে যদি তারা যদি একটা গুম খুনের জন্য যদি লিখিত কাগজ দিত সরকার প্রধানের কাছ থেকে, তাহলে আজকে তাদেরকে এই অবস্থায় আসতো? আজকে আমি এটা তীব্র ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। পেরোলের সিস্টেমটা রাখা হয়েছে যে এরকম বিপদ মানুষের আসতে পারে, এরকম সমস্যা হতে পারে, এই জন্য তো আইনের মধ্যে রাখা হয়েছে। সংবাদ আপনি তো আইন বিশারদ সাংবাদিক, পেরোলটা রাখা হয়েছে কেন? রাখাই তো হয়েছে যে এরকম যদি কোনো অবস্থা হয় তাহলে এটা করতে হবে। আপনি দেখেন 111 গভর্নমেন্টের সময় দেশমাতা খালেদা জিয়ার আম্মা মারা গেছেন, তারেক রহমান কোকো তখন জেলখানা ছিলেন, ম্যাডাম নিজেও জেলখানা ছিলেন। তাদেরকে পেরোলে মুক্ত করার জন্য সেদিন আমাকে কি পরিমাণ ব্যাগ পেতে হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি ছিলেন, তার বাসায় গিয়ে বসে এরিজবিকে নিয়ে গিয়া দরখাস্ত লিখে একটা পেরোল করেছি, তারপরে সে পেরোলটা দেওয়া হয়েছে 1 ঘন্টা। আমরা বলছিলাম 1 রাতে থাকতে দেন, মায়ের সঙ্গে থাকতে দেন, তাদের দাদি মারা গেছে, থাকতে দেন, দেয় নাই। কি পরিমাণ বর্বর এই সরকারি পদ্ধতি হয়, প্রশাসন পদ্ধতি হয়। এটাকে ওই পুলিশ অফিসারকে আমি দায়ী করবো না, ডিসি কে দায়ী করবো না, এসপি কে দায়ী করবো না। এরা তো সিস্টেমের চাকর, সিস্টেম যেটা বলবে এটার জন্য একদম সরাসরি দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন উপদেষ্টা। এখানে সংস্থাপন মন্ত্রী দায়ী না, কারণ সে তো বলে নাই তুমি দিও না অনুমতি, তারা ডিকটেট করে, তারা ডিসি কে বলে, এসপি কে বলে। এটার জন্য বিচার হইতে হলে এই দুইজনের বিচার হইতে হবে। এটা যদি অমানবিক বলেন তাহলে এই অমানবিক কাজের দায় এই দুই ব্যক্তির উপর চাপাইতে হবে। ওই সৎ সাহস থাকতে হবে শঙ্কর বাবু আপনাদের। কারণ রাজনীতিবিদদেরকে আপনি গালাগালি করেন না, রাজনীতিবিদদের সবকিছু দায়ী করেন না। আজকে কেউ বলে না ছাত্রলীগের ছেলে স্ত্রী মারা গেছে, এই ছাত্রলীগের ছেলে দেখতে পারবে না। একটা ছাত্রলীগের ছেলে বাংলাদেশ সরকারের জন্য, জনগণের জন্য থ্রেট না, বৈষম্য ছাত্র আন্দোলনের জন্য থ্রেট না। আমরা অপরাধীর বিচার চাই। গত 15 বছরে যারা অত্যাচার করেছে, অবিচার করেছে, মানুষকে গুম খুন হত্যা করেছে, তাদের বিচার চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা বিচার চায়, আমরা তাদের বিচার চাই যারা অপরাধগুলো করেছে। তার মানে এই নয় যে বিচারের নামে আরেকটি অমানবিক কাজ আপনি করবেন। তার মানে এই নয় যে আপনি এরকম একটা বর্বরচিত কাজ করবেন আর আমরা রাজনীতি করি বলে এগুলোকে মেনে নিতে হবে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, এবং আমি মনে করি কোন মানবিক রাজনৈতিক দল এটা মেনে নিতে পারে না। আক্তার ভাই ঠিক আছে, বিষয়টা তো অমানবিক এবং বর্বরতার চরম
পন্থা এটা। কিন্তু এখানে যে সিস্টেমটা আপনি যেটা বললেন যে আমাদের যে রাষ্ট্রীয় যে সিস্টেম, দেখেন জেলা ম্যাজিস্ট্রেট একটা জেলার সমস্ত ম্যাজিস্ট্রেসি প্রধান, এবং উনি হচ্ছেন জেলখানার প্রধান পরিদর্শক, বা জেলখানা কিন্তু ওনার অধীনেই থাকে। পেরোলে মুক্তি দেওয়ার জন্য স্থানীয়ভাবে উনি উদ্যোগ নিতে পারেন। আমার প্রশ্নটা হচ্ছে, বাগেরহাট একজন সাধারণ মানুষ, তার কাছে এত আইন কানুন জানার বিষয় না, কিন্তু বাগেরহাট জেলা প্রশাসককে যখন এই ব্যক্তির পক্ষ থেকে আবেদন জানানো হলো পেরোলে মুক্তি দেওয়ার জন্য, বাগেরহাট জেলা প্রশাসকের দায়িত্ব ছিল যশোর জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করা, জানানো যে এই ঘটনা তোমার জেলে আছে, তাকে পেরোলে মুক্তি দাও, মুক্তি দেওয়ার অনুরোধ। আমি একটু ইন্টারাপ্ট করছি। ওই চাকরিবাজ ডিসি, হ্যাঁ, এইটাই তো সমস্যা। ওই চাকরিবাজ ডিসি সে জানে না কোন ভগবানের পূজা করতে হবে, কাকে তুষ্ট করতে হবে। সেটাই তো সমস্যা। হারামখোর বললাম ওদেরকে। হারামখোর কেন বললাম? এলার ফান্ড খাওয়ান পার্টি তো এগুলা, বুঝছেন না? ও কোন মনে করলো আমি কোন ঝুঁকিতে যাবো না, আমার কি দরকার পড়ছে ঝুঁকিতে দিতে? সেটাই এখন এই হারামখোরদেরকে দিয়ে আমার দেশ চালাইতে হবে। এদের পরিত্রাণ চাই আমরা। রাজনীতিবিদদের কাছে অনুরোধ করবো, নির্বাচনের মধ্যে অনুরোধ করবো, আপনারা এই প্রশাসনকে ঢেলে সাজান। এখানে চাকরি হইতে হবে মানবিক, সেখানে চাকরি হইতে হবে জনগণের প্রতি দায়বদ্ধ, উপরস্থ হুকুম শোনার জন্য নয়। একজন জনগণ যেন প্রশাসন দ্বারা কষ্ট না পায়, বঞ্চিত না হয়, অন্যায় শিকার না হয়, আমাদের এই প্রশাসন তৈরি করতে হবে। শঙ্করবাবু, আপনি ওই সিস্টেমের কথা বলেন না। ডিসি বাগেরহাটে আমি কোনো দোষ দেখি না। ডিসি বাগেরহাট যদি ইনিশিয়েটিভ নিতে যাইতো, হয়তো বলতেন এই বেটা শেখ হাসিনার পক্ষে। সিস্টেমটা কি হয়ে গেছে বলতেন এই আওয়ামী লীগের, কারণ বেসিক্যালি সেও তো আওয়ামী লীগেরই। বেসিক্যালি সে তো গত 20-25 বছরে চাকরি করছে আওয়ামী লীগের দ্বারা প্রমোশন পাওয়া এখানে আসছে। এখন এই জন্য বলছি, রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে, দেশ কি রাজনীতিবিদরা চালাবে না আমলারা চালাবে। আমি মনে করি আমলাদেরকে নিয়ন্ত্রণ আনার জন্য আগামী যে সরকার আসবে, এই সরকারকে জনগণের সামনে স্পষ্ট করতে হবে যে তারা প্রশাসনকে চালাবে, প্রশাসনের দ্বারা তারা প্রশাসিত হবে না। আজকে আমি বর্তমান ডিসিএসপি তে কোনো অন্যায় দেখি না, কোনো ভুল দেখি না। তারা বিপদে আছে, কারণ তারা জানে কোনো প্রকার এই সমস্ত ছাত্রলীগ যুবলীগ ছেলেদের প্রতি যদি কোনো সহানুভূতি দেখাতে যায়, তাহলে হয়তো তারা ট্যাগ হইতে পারে, তাদের নামে ট্যাগ লাগিয়ে দিতে পারে যে সে কেন দিলেন। আপনি তো দেখছেন আসিফ নজরুল কি বলেছে হাইকোর্টের জজ সাহেবদেরকে, বলেছে তারা নাকি তার হুকুম ছাড়া জামিন দিয়ে দিছে। তারা সে বলেছে চিফ জাস্টিসকে বলেছে কেন উনি ব্যবস্থা করেন না। আর এই বেটা আসিফ নজরুলকে বুঝতে হবে যে জামিন হয় আইন মোতাবেক, জামিন তো তোমরা বন্ধ করে রাখছো। এই পয়েন্ট আমি একটু কথা বলি। এই যে আপনি বললেন বিচার বিভাগ স্বাধীন, বাংলাদেশের ইতিহাসে কন্টেম্পট অফ কোর্টের অনেক ঘটনা ঘটেছে, অনেক মন্ত্রী মিনিস্টারকে আদালত ডেকে নিয়ে গেছে আদালত অবমাননার অভিযোগে। আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা হয়ে তিনি বিচারকদের যেভাবে ডিকটেশন দিয়েছেন, যে বা বিচারকদের সম্পর্কে যেসব কথাবার্তা বলেছেন উচ্চ আদালতে বিচারকদের নিয়ে জামিন দেওয়ার প্রশ্নে, এই কোর্টের কি উচিত ছিল না যে ওনার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্টের রুল ইস্যু করা, ওনাকে আদালতে তলব করা যে আপনি বিচার বিভাগ সম্পর্কে এটা কেন বলতেছেন? এটা শুধু আসিফ নজরুলকে আমি দায়ী করবো কেন? বিচারকদের মেরুদণ্ড নাই, উচ্চ আদালতের বিচারকদের মেরুদণ্ড নাই, চিফ জাস্টিসের মেরুদণ্ড নাই, ওনার চিফ জাস্টিস সম্পর্কেও তো এই ধরনের কথা বলা হয়েছে। কাজে আদালতকেও আপনি নির্দোষ কিভাবে বলবেন? মেরুদণ্ড নাই। আমরা যে সদ্য যে বিগত প্রধান বিচারপতি ছিলেন, উনি কি করে গেছেন? উনি একদিন আগে তো কি জাজমেন্ট দিয়ে গেছেন, উনি কি করেছেন, এখনো কি করতেছে? বিচার বিভাগ তো স্বাধীন না, বিচার বিভাগ হলো আসিফ নজরুলের প্রধানত। এগুলো বললে তো আবার আমাদের কোর্ট অফ কন্ডেম নিয়ে যাবেন। আসিফ নজরুল যা বলে তাই হয়, এগুলো তো লোক দেখানো কথা বলা হচ্ছে না। তাহলে বিচারকদের তারা কি নিজেদের ক্ষমতাটা বুঝতেছেন না? তার উনি বিচার বিভাগের কেমনে বুঝবে? এরা বিচারকটা হচ্ছে কোথেকে? প্রথম তো প্রমোশন পায় একটা গ্রুপ হয়, যারা বিভিন্ন সারা জীবন অনিয়ম করে এসে প্রমোশন পায় হয়। আরেকটা হয় ওই যে সমস্ত উকিলদের কোন মামলা মোকদ্দমা থাকে না, যে সমস্ত বড় বড় একটা ব্যারিস্টারকে দেখছেন বিচারক হইতে, যতগুলো অ্যাডভোকেট আছে মামলা মোকদ্দমা ঠিক মতো পায় না হাইকোর্টে, সেগুলোকে বিচারক বানায়। এগুলো বললে দুঃখ লাগে, এগুলো তো কষ্টের ব্যাপার, এগুলো আমরা সহ্য করতে পারি না ভাই। তারপরে বলি মাঝে মাঝে মনে হয় যে
এখন হিউম্যান রাইটস নিয়ে সমস্যা পড়ে গেছি ভাই। এগুলো বিভৎস অবস্থা, এগুলো সহ্যের বাইরে চলে গেছে। নির্বাহী বিভাগ হিউম্যান রাইটস ভায়োলেশন করবে। আজকে আসিফ নজরুল্লাহ বিপ্লবটাকে ব্যর্থ করে দিয়েছে। এই বিপ্লব গুলা পার্থ এই সমস্যাগুলো সমাধান করতে। আমাদের প্রধান উপদেষ্টা সাহেব এই বিপ্লবটাকে মেটিকুলাসলি প্ল্যান এই বিপ্লবটা ধ্বংস করে দিয়েছে। আজকে বিপ্লবের ছেলেরা আজকে বলতে বাধ্য হচ্ছে। কাজী ভাই আজকে ইমোশনাল হয়ে যাচ্ছে আমরা এগুলো বিষয়গুলো। এটা অমানবিক, এটা আমার বেলা হতে পারে, আপনার বেলা হতে পারে, কিন্তু এটা মেনে নেওয়া যায় না। আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা এই ধরনের বিচার ব্যবস্থা চাই না, আমরা এই ধরনের প্রশাসন চাই না, আমরা এই ধরনের রাজনৈতিক বন্দোবস্ত চাই না। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, জনগণের কল্যাণ নিশ্চিত করতে চাই, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আজকে ভোটের জায়গায় আসছে, আমরা সকল ভোটারদেরকে বলবো আপনারা সাবধান হন, এবার ভোটটা এই গল্প কিনে দিয়েন না, আপনারা কিছু দাবি আদায় করেন। শঙ্কর বাবু ছাত্রলীগের ছেলে, যুবলীগের ছেলে বলে নয়, এটা আমার বেলা হইতে পারে, আপনার বেলা হইতে পারে, পুনিরের বেলা হইতে পারে, হচ্ছে সবার বেলায় হচ্ছে। আমরা রাজনীতি করি, যে কোনো সময় জেলে যেতে পারি, যে কোনো দিন জেলে যাওয়ার আমাদের সম্ভাবনা আছে। আজকে রাত্রে ধরে নিয়ে যেতে পারে। আমি রাজনীতি করি, আমার জেলে যাওয়াটা তো আমার একটা অংশ, কিন্তু আমার পরিবার পরিবার করবে, সেই পরিবারকে আমি দেখতে দিতে পারবো না। এটা কোন প্ররোচিত আইন, কোন পেনাল কোডে আছে, কোন প্রশাসনিক রুলসে আছে যে এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হবে? তারপরে আমাকে জেল গেটে নিয়ে আসা হলো কেন? তুমি যদি মনে করো এই কাজটা, তাহলে দরকার পড়ে আরো দুদিন অপেক্ষা করতো ডেড বডি ওখানে, তুমি প্রেরণে কেন পাঠাইলে না? এগুলো এক্সকিউজ দিলেই হবে, লেম এক্সকিউজ দিলেই হবে? কত বড় হৃদয় বিহার, সারা বিশ্বের কাছে আমরা কি চিত্র দেখাইলাম। এটা মেটিকুলাসলি করা হয়েছে বাংলাদেশের আইন ব্যবস্থায় কলুষিত করার জন্য, বাংলাদেশের বিচার ব্যবস্থায় কলুষিত করার জন্য, সারা বিশ্বের কাছে আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার জন্য। আমি বলবো আওয়ামী লীগের মদতে, আওয়ামী লীগের ইচ্ছায়, ভারতীয় মদতে কাজটা করা হয়েছে, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, যাতে বাংলাদেশের আজকে নির্বাচনের মুখী নষ্ট হয়। এতে বেনিফিট কি হয়েছে দেখেন, হুইচ বেনিফিটেড? এই অ্যাকশনে আজকে বেনিফিট আওয়ামী লীগ, অ্যাকশনে বেনিফিট ছাত্রলীগ। এই বেনিফিটেড কে হয়েছে? যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলতেছে তারা আজকে বেনিফিট নিয়েছে এই ঘটনার জন্য। কাজে এই ঘটনাটা আসিফ নজরুলের ব্যর্থতা, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। এদের তো গালি দিলে লাভ নাই, এদের গালি দিলে চামড় উঠবে না। আমি বাগেরহাট এসপি কে দায়ী করবো না, ডিসি কে দায়ী করবো না, আমি প্রশাসনকে দায়ী করবো না। এটা অত্যন্ত মেটিকুলাসলি করা হয়েছে। এখানে খেলা অন্য জায়গায় হচ্ছে। যদি নিয়মের জন্য যদি প্যারোল দিতে না পারে, তাহলে ডেড বডি কেন ক্যারি করা হলো ওই জেলখানায়? কার অর্ডারে গেল? কোন এসপির ক্ষমতা আছে, কোন ডিসির ক্ষমতা আছে একটা ডেড বডি এক ডিসিতে এক ডিসি নিয়ে যাওয়ার? কেন পরিবারকে বাধ্য করা হলো? এখানে একটা প্রশ্ন, যে জেলা প্রশাসন এটা জানার পরে জেলা প্রশাসনকে বলা হয়েছে তারা জেল কর্তৃপক্ষ, মানে যশোর জেল কর্তৃপক্ষ, তারা মানবিক কারণে 5 মিনিট কারাগারের ভেতরে তাদেরকে ঢুকতে দিয়েছে এবং দেখছে। এখানে তো তারা প্যারোল দিতে পারতো। হ্যাঁ, যশোর যেতে বাধ্য করলো কে? কে তাকে তথ্য দিল তুমি যাও জেলখানায় দেখতে পারবা? এখানে দেখেন না। আইনের সময় পাই নাই, তাহলে যশোর থেকে ওরা আসতে পারলো কেন? কেন জেল ব্যান করে প্রিজনার ব্যান বাগেরহাটে যেতে পারলো না যশোরে? এটার জন্য দায়ী কে? যাকে দায়ী তাকে করেন। এই প্রশাসকদেরকে, জেলারদেরকে দায়ী করে লাভ নাই। আমি তাদেরকে দায়ী করবো না, আমি দায়ী করবো এই দুইজন কালপিট। আক্তার ভাই, আমি আরেকটা ছোট প্রশ্নে আপনার কাছে আসবো। প্রশ্নটা আমি এখন করে রাখি যে ওই শেখ হাসিনা দিল্লিতে বক্তৃতা দিয়েছে, এর প্রেক্ষিতে সরকার একটা বিবৃতি দিয়েছে। বিবৃতি দিয়ে তারা বলছে যে নির্বাচনের সময় যাই সহিংসতা হোক নির্বাচনের আগে পরে, এটার জন্য আওয়ামী লীগ দায়ী হবে। এটা কি একটু একতরফা হয়ে গেল না? যে দেশের ভেতরে যদি কেউ কোনো অঘটন ঘটায়, দেশের ভেতরে যদি কোনো দুষ্ট পক্ষ থাকে, তারা কি তখন এটার সুযোগ নেবেন? আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসবো, তার আগে আমি একটু শঙ্করদার কাছে যেতে চাই। শঙ্করদার কাছে একটা ইস্যু আছে আপনাকে প্রশ্ন করার মতন, এবং ডাকসু নিয়ে আজকে একটু গরম গরম খবর আছে। শঙ্করদার কাছ থেকে একটু শুনে নিতে চাই, এবং আক্তার ভাইয়ের বিষয়, এই বিষয়টা আমি আক্তার ভাইয়ের ওপিনিয়নটাই চাচ্ছিলাম। যে আক্তার ভাই জানেন যে বরগুনার একজন জামায়াতের নেতা, উনি জেলার সহকারী সেক্রেটারি জেনারেল, উনি আজকে একটা বক্তৃতাতে বলছেন যে ডাকসু এতদিন ছিল মাদকের আখড়া এবং বেশ্যাখানা। এখন শিবিরের নেতৃত্বে ডাকসু জয়লাভ করার পরে এখন ডাকসুর পরিবেশ স্বাভাবিক হয়ে আসছে বা ভালো হচ্ছে। এখন আসলে কি ডাকসু এতদিন বেশ্যাখানা এবং মাদকের আখড়া ছিল? আপনার দলের নেতা কিন্তু এটা বলেছেন।
এই ঘটনার প্রতিবাদে আজকে সন্ধ্যার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল মিটিং হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটার একটা প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু জামাত নেতার যে অবস্থান, এটা নিয়ে আপনার মতামত কি? এখন ভাইয়া, এটা তো বর্তমান ডাকসুকে বলে নাই, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলে নাই। তাহলে কি অতীতে কি ডাকসু ব্যবসাখানা ছিল বা মাদকের আখড়া ছিল? আপনি কি অস্বীকার করতে পারেন?